হালালি। আকা, খাতুবা মানুষকে কামড়ে তার সব বিষ ওখানে ভরে দেয়, আর 7 দিনের মধ্যে সেই বিষ পুরো শরীরে ছড়িয়ে যায়। আর ওই 7 দিনেই ওই মানুষটা তার সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর 7 দিন পর 7 দিন পর কি জিনু? বল জিনু, 7 দিন পর কি হয়? জীবিত লাশে পরিণত হয়। না জিনু, তুই জানিস তুই কি বলছিস? আমার মা আমাকে ভুলে যাবে? বিষ তো কি, ভগবানও আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আকা, মাকে হারিয়ে ফেলার চিন্তা করলেই আমার বুক কেঁপে ওঠে। এই সময় আমাদের দুজনকে একে অপরকে সামলাতে হবে আর মায়ের খেয়াল রাখতে হবে। জিনু, মাকে বাঁচানোর জন্য যদি আমাকে আগুনের সমুদ্র দিয়ে হাঁটতে হয়, আমি সেটা হাসতে হাসতে পার করে যাব, কিন্তু আমার মায়ের কিচ্ছু হতে দেব না। তুমি নিজেকে সামলাও আকা, তুমি নিজেকে সামলাও। আর আর আমাদের এখন এটা জানতে হবে যে ওই খাতুবা মাকে কেন আক্রমণ করেছে। জিনু, ওনার তো কারোর সাথে শত্রুতাও নেই। ওনার জীবন তো এই 4 দেওয়াল আর আমরা। ওনার সাথে এরকম কেউ কেন করবে জিনু? আমি এই কথাটা বুঝতে পারছি না আকা। জিনু, হয়তো তোর কোথাও ভুল হচ্ছে, হয়তো ওটা খাতুবার চিহ্ন নয়, অন্য কিছু। সত্যি যদি তোমার কথাটা সত্যি হতো আকা, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে ওই চিহ্নটা খাতুবার কামড়ানোরই। আর এই সময় মায়ের শরীরে খাতুবার বিষ আছে। আকা, আমাদের শুধু এটা খোঁজ নিতে হবে যে খাতুবা মাকে কবে কামড়েছে। আর এখন আমাদের কাছে আর কতটা সময় আছে? মা, 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 মা। জিনু, আমরা যখন ওই ফকির বাবার দরগাতে গিয়েছিলাম, ওইখানেই মা প্রথমবার অজ্ঞান হয়েছিল। আর আর তারপর থেকেই মা অসুস্থ। মানে খাতুবা মাকে আজ থেকে 4 দিন আগে কামড়েছে? তাহলে আমাদের কাছে আর মাকে বাঁচানোর জন্য মাত্র 3 দিন জিনু। তুমি ভেবেছিলে আমার খেলাটাকে নষ্ট করে দেবে? তোমার এই মরচে ধরা বুদ্ধিতে আমার আগেই সন্দেহ ছিল। সেই জন্যে আমি আমার লোকেদের বলে তোমার উপর নজর রাখিয়েছি, আর ঠিক সময়ে তোমার মুখ বন্ধ করে দিয়েছি। না হলে আজকে আমার খেলাটা শেষই হয়ে গেছিল। আমি তো এটাও বুঝতে পারছি না যে তোমার
সাহস কি করে হলো গুফর নাম নেবার? জিনু, হ্যাঁ, আমি আকাশ পাতাল এক করে দেবো, কিন্তু আমার মাকে ঠিক বাঁচিয়ে নেব। তুই 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 ওই বিষের আমাকে প্রতিকারটা বল। আকা, যদি এর কোনো প্রতিকার কিংবা ওষুধ থাকতো তাহলে আমি নিয়ে আসতাম, কিন্তু আফসোস যে এর কোনো প্রতিকার বা ওষুধ নেই। সেই জন্যে আজ পর্যন্ত মল্লিকার কোনো শত্রু বাঁচতে পারেনি। না জিনু, কোনো তো রাস্তা হবে না তোর কাছে। তুই তো জাদু দিয়ে গালিচা হাওয়াতে উড়িয়ে দিয়েছিলি, তুই তো জাদু দিয়ে আমাকে মশা বানিয়ে দিয়েছিলি, তুই তো জাদু দিয়ে ঘরের মধ্যে ঝড় এনেছিলি, তুই তোর জাদু দিয়ে এই বিষের প্রতিকারও করতে পারবি জিনু। তোমার কি মনে হয় আকা, আমার কাছে যদি কোনো প্রতিকার কিংবা ওষুধ থাকতো আমি মায়ের কাছে সেটা আনতাম না? জিনু, জিনু তুই যা বলবি আমি তাই করব। সারা জীবন তোর তোর গোলাম হয়ে থাকবো জিনু। আমি তোর উপর কখনো চিৎকার করব না জিনু। আমার মাকে বাঁচিয়ে নে জিনু, আকা, আমার মাকে বাঁচিয়ে। মাকে ছাড়া আমার জীবন কিচ্ছু নয় জিনু। আকা, যদি মায়ের কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না জিনু। তুই তুই চাইলে আমার প্রাণ নিয়ে নে, কিন্তু মাকে বাঁচিয়ে দে, আমার মাকে বাঁচিয়ে দে। আকা, আকা, আমিও তোমাকে আর মাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তো তোমার মায়ের জন্য প্রাণও দিতে পারো, কিন্তু আমি তো একটা জিন। আমি চাইলেও মায়ের জন্য জীবন দিতে পারবো না। জিনু, জিন, আমি আমার মায়ের জন্য কখনো কিচ্ছু করতে পারিনি, এবার তো ওনার প্রাণও বাঁচাতে পারবো না। কি হচ্ছে আমার সাথে? এরকম কেন হচ্ছে? আমি বুঝতে পারছি না যে এবার আমি কি করব। আহা, জীবনের মজাটাই আলাদা। আমার গুল্লু প্রাসাদে পৌঁছে গেছে। এবারে ও রাজকুমারী ইয়াসমিনকে বিয়ে করবে, তারপরে ও বাগদাদের রাজা হবে, আর আমি বাগদাদের মল্লিকা। প্রাসাদে বসে বসে নাজনীন বিশ্রাম করবে, আর 10-12টা গোলাম তার পা টিপবে। হ্যাঁ বেগম, আমিও তোমার পাশে বসে থাকবো। খুব সুন্দর, অপরূপ সুন্দরী মেয়েরা হাওয়া করবে আমাদের। তুমি আমার পাশে তো বসবে, কিন্তু কোনো সুন্দরী যুবতী মেয়ে তোমাকে হাওয়া করবে না। জিজ্ঞেস করো কেন? কেন? কারণ ওই 10-12টা গোলামের মধ্যে প্রথমে তুমিই থাকবে। পা টেপো। হাহ, সোনার আসর ফির দিব্যি, দেখে নিও। নাজনীনের মুখের কথা, গুল্লু রাজকুমারীকে নিশ্চয়ই বিয়ে করবে। বেগম, আজ পর্যন্ত তুমি রান্নাঘরে পা দাওনি, কিন্তু স্বপ্নের পোলাওটা দারুণ বানাও। ভূতের মতন মুখ তোমার, অন্তত ভালো ভালো কথা বলো। চুপচাপ পা টেপো, নয়তো আচ্ছা ঠিক আছে। তুমি দেখবে আমার গুল্লু খুব শিগগিরই প্রাসাদ থেকে আসবে, আর প্রাসাদ থেকে এসে তার মাকে ডাকবে। মা! আরে, আরে গাধাকে তারা। বেগম, তোমার লাল নীল হয়ে এসেছে। আর তুমি নীল হবে। ওই আমার গুল্লু, কি হয়েছে বাবা? এখানে বস বস বাবা। হ্যাঁ, বল এবার কি হয়েছে? আমি দিব্যি করছি, সোনা আসার ফির দিব্যি। আমি আজকের পর থেকে আর কাজ করব না। আমি তোমার মতন নিষ্কর্মা হয়ে থাকবো। খুব ভালো। এটা তো তোর অধিকার সোনা, কিন্তু এটা বল আসলে হয়েছেটা কি?
মা মা আমাকে প্রাসাদ ও চাকরি থেকে দুটো থেকেই বার করে দিয়েছে। কেন? মা, প্রতিযোগিতার পর যখন আমাকে মহলে নিয়ে যাওয়া হচ্ছিল না, আমার মনে হলো যে ওখানে খুব সুন্দর ও সম্মানের সাথে অভিনন্দন জানানো হবে, কিন্তু ওরা আমাকে পাহারা দেওয়ার জন্য রোদের মধ্যে দাঁড় করিয়ে দিল। বাবা মা, তোমার এই চাঁদ সূর্যের আলোর তলায় দাঁড়িয়েছিল। আরে ও গাধার বাচ্চা, হ্যাঁ বাবা। সূর্যের আলোতে তোর এমন হাল কি করে হলো? রোদ তোকে মেরেছে নাকি? মা, রোদে আমি দাঁড়াতে পারছিলাম না, সেই জন্য আমি সেখানে বড় সিপাহীর কাছে গেলাম, আর আমি তাকে বললাম যে এই রোদে আমার এই সুন্দর শরীরটা গলে যাবে। তারপর কি হলো? তারপর কি হলো মা জানো? তারপর ওরা আমাকে কানে কানে যা বলল আমি কাউকে বলতে পারবো না। আরে মুখে পোকা পড়ুকর, নাজনীনকে অভিশাপ দিচ্ছে। তারপর কি হলো বল? তারপর আমার রাগ হয়ে গেল, আমি ওকে বলে দিলাম যে আমি এই বাগদাদের হবু জামাই, আমি এসব করতে আসিনি, আমি তো রাজকুমারীর স্বামী হতে এসেছি। ওলে আমার সোনা, তারপর কি হলো বল? তারপর কি হলো মা জানো? তারপর এটা শুনেই ওরা আমাকে এত মারলো, আমাকে খুব মেরেছে। এ কারুর জামাই হওয়ার মতো যোগ্যতাই রাখেনি। বেগম, এই ষাঁড়ের থেকে তুমি যদি দুটো ডিম পারতে তাহলে কোনো কাজে লাগতো। চুপ করো, পচা ডিমের মতন মুখটা দেখেছো তোমার? বড় বড় কথা বলছে, প্রাসাদের সুবেদার জানো, কবরস্থানে ঘাস কাটার চাকরিও দেবে না কেউ তোমায়। আমার ছেলেকে খোঁটা দিচ্ছে। গুল্লু, তুই চিন্তা করিস না, তোর মা আছে তো, আমি তোকে আবার ওই প্রাসাদে চাকরি পাইয়ে দেব। এর জন্য আমায় আক্কুর সাথে সুবেদার আকবরের কাছে সুপারিশ করতে হোক। খুব ভালো, সুবেদার আকবরের সঙ্গে কথা তো বলতেই হবে। কি বেগম, তুমি যদি আমার সামনে সুবেদার আকবরের নাম পর্যন্ত নিয়েছো তো আমার মরামুখ দেখবে। বাবা, তোমাকে দেখে এমন মনে হচ্ছে যেন বেলুন থেকে কেউ হাওয়া বার করে দিয়েছে। ফুস বাবা। আরে কি করছো? মরা মুখটাই না, 25 বছর ধরেই মরা মুখটাই তো দেখছি। শুটকি মাছ দেখে মনে হয় যেন কোনো হাতি পেঁপের উপর পা দিয়ে দিয়েছে। সোনার আসর ফির দিব্যে। গুল্লু, তোর মা তোকে প্রাসাদে চাকরি পাওয়াবেই। যদি রাজকুমারী ইয়াসমিনের সাথে তোর বিয়ে হয় তাহলে তুই হবি বাগদাদের রাজা, আর রাজকোষের সমস্ত আসরপি হবে নাজনীনের। ওই হই 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 হই। প্রীতি, তুই আর হাকিম সাহেব গিয়ে দেখ যে ও বেঁচে আছে কিনা। ওকে। আমি ওই নকল বাদশাকে ঝাঁপানোর থেকে আটকানোর অনেক চেষ্টা করেছি। জানি না ওই গুফর কি ভয় ওর মনের মধ্যে বসেছিল যে ও বেঁচেই থাকতে চাইছিল না। আপনি অন্য কিছু বলছেন আর আপনার ক্ষত অন্য কিছু। তার মানে রাজকুমারী, আপনি বলছেন যে আপনি ওনাকে আটকাবার চেষ্টা করেছেন, কিন্তু আপনার ক্ষত বলছে যে যে আপনি চেষ্টাটা খুব বাহাদুরের সাথে করেছেন। আমাকে বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার উপর ভরসা না করলে আর কার উপর করব বলুন? আপনি আমার বাবার বিশ্বস্ত।
আর আমার থেকে বয়োজ্যেষ্ঠ। আমি বয়োজ্যেষ্ঠ নই, একটু পুরনো খেয়ালের। আর আপনি দেখবেন যে এই পুরনো আর বিশ্বস্ত ওয়াজির তার মহামান্য বাদশাকে খুঁজে বার করবে। আমাদের পুরো শহরে ঘোষণা করে দেওয়া উচিত যে বাবা নিখোঁজ, যাতে বাগদাদের সবাই বাবাকে খোঁজা শুরু করে। না 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 না, এই ভুলটা করবেন না। এটা যদি হয়তো তো তাহলে মহামান্য বাদশাকে পাওয়া যাবে, আর এটা আমি হতে দেব না। বাগদাদের জনগণ যদি জানতে পারেন যে তাদের বাদশা সুরক্ষিত নেই, তো চারিদিকে হাহাকার পড়ে যাবে। আর বিশেষ করে আমাদের বেগমের কাছ থেকে খবরটা লুকিয়ে রাখতে হবে। মহামান্য বাদশাকে জনগণ নয়, আমাদের গুপ্তচরেরা খুঁজবে। আপনি ঠিকই বলেছেন ওয়াজিরে আলা। আপনার এইসব ব্যাপারে আমার থেকে বেশি অভিজ্ঞতা আছে, তাই আপনি যা বলবেন আমি তাই করব। সেটাই ভালো। আমি মাকে বলে দেব যে বাবাকে হঠাৎই রাজকার্যের জন্য বাগদাদের বাইরে যেতে হয়েছে। কিন্তু ওয়াজিরে আলার একটা অন্য ব্যাপার আছে। সেদিন যখন আমরা দান সামগ্রী দিতে গেছিলাম, সেখানে আমি এমন একজনকে দেখি যাকে হুবহু আমার বাবার মতো দেখতে। এখন তো আমার মনে হচ্ছে সেই আমার বাবা ছিল। আপনি একেবারে নিশ্চিত? আগে ছিল না, কিন্তু এখন যখন আমি ভাবছি তখন আমার বিশ্বাস বেড়ে উঠছে। আপনি নিশ্চিন্তে থাকুন রাজকুমারী। মহামান্য বাদশাকে খোঁজার জন্য আমি যতটা উদ্গ্রীব, ততটা পুরো বাগদাদে কেউ নেই। ধন্যবাদ ওয়াজিরে আলা। রাজকুমারী আবার কোন বাদশাকে দেখে নিল? আমি আমার মনের শান্তির জন্য বাচ্চা শাহনওয়াজকে দেখে আসি।